বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর রেশমা শারমিন বলছি, আপনাদের কনসালটেন্ট ফ্রম লিড নিসা ফার্টিলিটি সেন্টার। তো আমরা আপনাদেরকে চেম্বারে অনেকটা সময় ধরে এটা বুঝিয়ে থাকি যে প্রেগনেন্সি অবস্থায় যে কমপ্লিট বেড রেস্টের দরকার নাই, বরং এক্সারসাইজ দরকার, অ্যাক্টিভিটি দরকার। মোটামুটি প্রত্যেকটা পেশেন্টকে আমরা অন্তত ফার্স্ট ভিজিটে বলে থাকি। তো চেম্বারে কতখানি বলতে পারি সেজন্য চিন্তা করলাম যে একটা ছোট্ট ভিডিও বানিয়ে আপনাদেরকে পাঠিয়ে দিই। হ্যাঁ, তাহলে আমরা যে তথ্যগুলো বলবো, এই তথ্যগুলো আমাদের মন গড়া কোনো কথা নয়। এগুলো নেওয়া হয়েছে তিনটা ইন্টারন্যাশনাল সোসাইটির গাইডলাইন থেকে। একটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আর একটা হচ্ছে ইংল্যান্ড ভিত্তিক রয়্যাল কলেজ অফ অবস্টেটিশিয়ান, আর একটা আমেরিকান ভিত্তিক আমেরিকান কলেজ অফ অবস্টেটিশিয়ান অ্যান্ড গাইনোকোলজি। তাহলে চলুন দেখি ওনারা কি কি বলেছে। আচ্ছা, ওনারা যেটা বলছে, কতটুকু ব্যায়াম করবেন। সপ্তাহে অন্তত 150 মিনিট বা তার চেয়ে কিছু মাত্রায় আপনি মাঝারি মাত্রার এক্সারসাইজ করবেন। সেটাকে যদি আমরা মিনিটে নিয়ে আসি, তাহলে দেখা যাচ্ছে 7 ডেজ এর মধ্যে অন্তত 5 দিন 30 মিনিট ব্যায়াম করা। তাহলে সেকেন্ড যে প্রশ্নটা, 30 মিনিটস কি করতেই হবে বা 30 মিনিট কি টানা করতে হবে? উত্তরটা হচ্ছে না। এই 30 মিনিট যদি আপনি টানা করতে না পারেন, তাহলে ছোট্ট ছোট্ট করে ভাগ করে ফেলুন। যারা একদম করতে পারে না, আমি তাদেরকে বলি যে 10 মিনিট করে দিনে 3 বার করুন। মানে একদম না করার চেয়ে কিছু কিছু করা ভালো, তবে অবশ্যই কিছু কিছু করাটা আমরা খুব প্রেফার করছি আর কি। আচ্ছা, তাহলে একটা কথা এখানে লিখেছি যে টক টেস্ট। টক টেস্ট মানে কি? এই যে বলছি মাঝারি মাত্রার ব্যায়াম, এটার মানে কি? মানে হচ্ছে এমন পর্যায়ে ব্যায়াম করবেন যেন এক্সারসাইজের সময় আপনি কথা বলতে পারবেন, কিন্তু একটু দ্রুত শ্বাস নেবেন, এর চেয়ে বেশি নয়। ঠিক আছে? যেমন ধরুন, যিনি প্রেগনেন্ট না, উনি তো দৌড়াতে পারবে, উনি কথা বলতে পারবে না এক্সারসাইজ করার সময়, এটা একসেপ্টেবল। কিন্তু প্রেগনেন্ট অবস্থায় মাঝারি মাত্রার, অর্থাৎ আপনি যেন কথা বলতে পারেন কিন্তু শ্বাসটা যেন একটু দ্রুত হয়। আবার একদম না পারলে আপনি অল্প অল্প করে শুরু করে ধীরে ধীরে বাড়াতে পারেন। তাহলে আসুন ট্রাইমেস্টার ভিত্তিক জেনে নিই। ট্রাইমেস্টার, প্রথম ট্রাইমেস্টার বলি আমরা প্রথম থেকে 13 সপ্তাহ, অর্থাৎ প্রথম 3 মাস সহজ ভাষায়। ঠিক আছে? তাহলে এই প্রথম 3 মাস কিন্তু শরীর ভীষণ খারাপ লাগতে থাকে, মাথা ঘোরায়, বমি বমি ভাব লাগে। তো এই সময়ে আমি বলেছি যে একদম শুয়ে না থাকতে, বরং ডেইলি অন্তত 15 থেকে 30 মিনিট হাঁটতে, জেন্টেল স্ট্রেচিং করতে পারেন। এটা হোয়াইট ফাউন্ডেশন এক্সারসাইজ সেন্টারে শেখানো হয়। যদি নিরাপদ সেফ এনভায়রনমেন্টে সুইমিং ফ্যাসিলিটিস থাকে, সেটা করতে পারেন। স্টেশনারি সাইক্লিং, হালকা স্ট্রেংথ এক্সারসাইজ, এবং অবশ্যই অবশ্যই পেলভিক ফ্লোর এক্সারসাইজ। যদি আপনারা আগে এক্সারসাইজ না করে থাকেন, তাহলে 10 মিনিট দিয়ে শুরু করুন, আস্তে আস্তে বাড়ান। বাংলাদেশের জন্য যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মাঝে মাঝে আমাদের দেশে ভীষণ গরম পড়ে। তো সেই জন্য হচ্ছে অতিরিক্ত যে হট এনভায়রনমেন্ট, সেখানে আপনারা এক্সারসাইজ না করার চেষ্টা করবেন। এবং অবশ্যই এক্সারসাইজের আগে, মাঝে এবং পরে ডিহাইড্রেশন হতে দেওয়া যাবে না। তাহলে পানির বোতল সাথে থাকতে হবে এবং অল্প অল্প করে পানি খেতে হবে, এবং কাপড় পরতে হবে খুব ঢিলা ঢালা আরামদায়ক কাপড়, যেন শরীর খুব বেশি ঘেমে না যায়। সেকেন্ড ট্রাইমেস্টার বলি আমরা 14 সপ্তাহ থেকে 27 সপ্তাহ, অর্থাৎ 4th মান্থ থেকে 7 মাসের পর্যন্ত, এটাকে আমরা বলছি সেকেন্ড ট্রাইমেস্টার। তাহলে এই সময়ে যেটা গুরুত্বপূর্ণ ক্রস চিহ্নগুলো আমরা দেখে নিই। এই সময়ে একদম ফ্ল্যাট হয়ে শোয়া যাবে না, মানে ব্যাকের উপরে শোয়া যাবে না, তাতে বাচ্চার ব্লাড ফ্লো কমে যাবে। তারপর হচ্ছে পড়ে যাওয়ার ঝুঁকি আছে এবং পেটে আঘাত লাগতে পারে, এসব ব্যায়াম করা যাবে না। তবে এ সময় যা যা করা যাবে: ব্রিস্ক ওয়াকিং, হাঁটতে পারবেন, সরি, সুইমিং করতে পারবেন, স্টেশনারি সাইক্লিং, মডিফাইড যোগা, লাইট রেজিস্ট্যান্ট এক্সারসাইজ এবং পেলভিক ফ্লোর এক্সারসাইজ। থার্ড ট্রাইমেস্টার বলতে আমরা বুঝি 7 মাস থেকে টিল ডেলিভারি, অর্থাৎ 28 সপ্তাহ থেকে 40 সপ্তাহ। এই সময়ের মূল লক্ষ্যটা হবে নিজেকে অ্যাক্টিভ রাখা, কারণ শেষের দিকে গেলে শরীর প্যাট ভারী হয়ে যায়, একদমই মুভমেন্ট করতে ইচ্ছে করে না। এবং এই থার্ড ট্রাইমেস্টারের অ্যাক্টিভিটির সাথে কিন্তু আপনার ডেলিভারির মোড রিলেটেড, যে আপনার নর্মাল ডেলিভারি হচ্ছে না সি সেকশন লাগছে। তাহলে এই সময় আপনাকে হাঁটতে হবে প্রচুর, জেন্টাল স্ট্রেচিং এক্সারসাইজ আছে, পেলভিসের এক্সারসাইজ আছে, পেলভিক ফ্লোর এবং ডেলিভারি প্রমোট করার যে এক্সারসাইজ গুলো, সাপোর্টেড যে ডেলিভারি এক্সারসাইজ আছে, এবং সুইমিং যদি
আপনার চিকিৎসক বা আমরা অনুমতি দিই। তাহলে প্রয়োজনে ব্যায়ামের সময় এবং ইন্টেন্সিটি কমিয়ে দিতে হবে। তাহলে গর্ভাবস্থায় যেসব অ্যাক্টিভিটি আপনি এড়িয়ে চলবেন অর্থাৎ করবেন না, সেটা হচ্ছে কন্টাক্ট স্পোর্ট, স্কুবা ডাইভিং, অতিরিক্ত গরম পরিবেশ, পড়ে যাওয়ার ঝুঁকি, হট ইয়োগা, হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ, এগুলো আমরা করব না। আর ব্যায়াম সঙ্গে সঙ্গে বন্ধ করুন যদি আপনি দেখেন যোনিপথে রক্তপাত হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে এবং জরায়ুর কনট্রাকশন হচ্ছে অর্থাৎ লিভার পেইন চলে আসছে, পানি ভেঙে গেল। ব্যায়াম শুরুর আগেই যদি আপনার শ্বাসকষ্ট থাকে, পায়ের পেশিতে ব্যথা বা ফুলে যাওয়া যদি হয়, মাথা ঘুরে বা অজ্ঞান যদি লাগতে থাকে, তীব্র মাথা ব্যথা যদি হয় এবং এমন ভাবে মাসেল উইক হয় যাতে আপনি ভারসাম্য রাখতে সমস্যা হয়, তাহলে এই সমস্যাগুলো হলে আপনি ব্যায়াম বন্ধ করে দ্রুত আপনার চিকিৎসকের সাথে বা আমাদের সাথে যোগাযোগ করুন। আচ্ছা, কখনোই নিজের সিদ্ধান্তে ব্যায়াম শুরু করবেন না যদি আপনার নিম্নোক্ত সমস্যাগুলো থাকে। যেমন আপনার যদি হার্ট ডিজিজ বা লাং ডিজিজ থাকে, যদি আপনার সার্ভাইকাল ইনসাফিসিয়েন্সি বা সার্কলেজের মতো অবস্টেটিক সমস্যা থাকে, প্রিটার্ম লেবার সময়ের আগে গর্ভপাতের ঝুঁকি যদি থাকে, কন্টিনিউয়াস যদি ভেজাইনাল ব্লিডিং হতে থাকে, প্লাসেন্টা প্রিভিয়ার মতো কমপ্লিকেশন যদি থাকে, রাপচার্ড মেমব্রেন বা পানি ভেঙে যাওয়া, সিভিয়ার এনিমিয়া বা রক্তশূন্যতা, প্রিএক্লাম্পসিয়া বা প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন অর্থাৎ বাচ্চা ছোট হওয়া, মাল্টিপল প্রেগনেন্সির কিছু হাই রিস্ক পরিস্থিতি, এমতো অবস্থায় এক্সারসাইজ প্ল্যান অবশ্যই আপনার যিনি ডক্টর থাকবেন অবস্টেটিশিয়ান, ওনার ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট অনুযায়ী হবে। মনে রাখবেন, প্রেগনেন্সি ইজ নট এ টাইম ফর বেড রেস্ট, ইট ইজ এ টাইম ফর সেফ মুভমেন্ট। স্বাভাবিক ও জটিলতা মুক্ত গর্ভাবস্থায় নিয়মিত শারীরিক কার্যকলাপ মা এবং শিশুর জন্য উপকারী। আপনার গর্ভাবস্থা হাই রিস্ক হলে ব্যায়াম শুরু বা পরিবর্তনের আগে চিকিৎসকের পরামর্শ নিন। আসসালামু আলাইকুম সবাইকে, আবারও বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।